বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে এই ক্লাসে অংশগ্রহণ করছো বা যারা এই ক্লাস দেখবে তাদের সকলকে আমি মোহাম্মদ জামাল, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, ঢাকা সিটি কলেজ, সবাইকে বিশেষ করে হিসাব বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের সকল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সকল ছাত্র এবং ছাত্রীদেরকে আমি স্বাগত জানাচ্ছি এবং আশা করছি যে তোমরা সবাই ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বা যে অধ্যায়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমার অধ্যায় নাম্বার 8, তোমাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর অধ্যায় নাম্বার 8। আজকে আমাদের লেকচার নাম্বার 9 এবং অধ্যায়টা হচ্ছে অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস এন্ড কারেন্ট লায়াবিলিটিস। এই অধ্যায়টা নিয়ে আমরা কথা বলবো। তো আজকে আমাদের কন্টেন্টটা একটু বেশি, তাই আমরা সময় নষ্ট না করে খুব দ্রুত ক্লাসের মধ্যে প্রবেশ করছি। আশা করছি যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে এবং শব্দ পরিষ্কার তোমরা শুনতে পাচ্ছ। তো চলো আমরা ক্লাস শুরু করি। So, welcome once again to the online platform of National University Bangladesh. Today we will talk about accounting for receivables and current liabilities. একটু আগে আমরা বলছি যে আমাদের এই অধ্যায়টা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা জেনে নিব রিসিভেবলস কি। রিসিভেবলস যেটাকে বাংলায় বলা হয় প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব না, প্রাপ্য সমূহ। প্রাপ্য, অ্যাকাউন্টিং ফর রিসিভেবলস অর্থাৎ প্রাপ্য সমূহ কি কি সেটা আমরা আগে প্রথমে জেনে নেই। The term receivables refers to amounts due from individuals and other companies. The term receivables, receivable মানে প্রাপ্য। এই প্রাপ্য বলতে কি বোঝায়? Refers to the amounts, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ, due from individuals, অন্য কোনো ব্যক্তি, and other companies, অথবা অন্য কোনো প্রতিষ্ঠানের নিকট থেকে আমাদের যে পাওনা, আমাদের যেটা পাওনা প্রাপ্য যে কোনো একটা নির্দিষ্ট অ্যামাউন্ট, সেটাকে বলা হচ্ছে প্রাপ্য বা রিসিভেবলস, প্রাপ্য সমূহ। এটা বলেছেন কাইসো, ওয়েগেন এন্ড কিমেল। তো এই যে প্রাপ্য অর্থ, প্রাপ্য অর্থ বলতে বোঝাচ্ছে, বলতে তাহলে কি বোঝাচ্ছে? এমন একটা অর্থ, এমন একটা টাকার অঙ্ক যা কিনা আমরা অন্য কোনো ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের নিকট থেকে পাই। পাওনা কিভাবে পাওনা হতে পারে? ব্যবসায়িক যে কোনো লেনদেনের কারণেও হতে পারে, অথবা হয়তো আমরা সেবা দিয়েছি অথবা পণ্য বিক্রি করেছি। তো যে কোনো কারবারি লেনদেনের বিনিময়ে অন্যের নিকট থেকে যে আমাদের প্রাপ্য সৃষ্টি হচ্ছে, পাওনার সৃষ্টি হচ্ছে, তাকে আমরা বলছি প্রাপ্য অর্থ। আর এই প্রাপ্য অর্থকে সর্বমোট তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রাপ্য অর্থকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এক, প্রাপ্য হিসাব। দেখো, প্রাপ্য অর্থ কিন্তু হচ্ছে ব্রড ক্যাটাগরি। এর মধ্যে তিনটা অংশ। একটা হচ্ছে প্রাপ্য হিসাব সমূহ, যেটাকে ইংরেজিতে আমরা বলি অ্যাকাউন্টস রিসিভেবল। বাংলায় প্রাপ্য হিসাব, ইংরেজিতে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল। এটা হচ্ছে ও যে আমরা আগে যেটা দেনাদার জানতাম, ডেটর্স বা দেনাদার, সেটাকে এখন আমরা বলছি প্রাপ্য হিসাব সমূহ অথবা অ্যাকাউন্টস রিসিভেবল। এটা কোনটা? এটা হচ্ছে খরিদ্দারের নিকট থেকে পাওনা। খরিদ্দারের নিকট, খরিদ্দার বলতে কি? যে যারা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে কোনো পণ্যদ্রব্য ক্রয় করেছে অথবা কোনো সেবা গ্রহণ করেছে। আমরা সেবা দিয়েছি, সে সেবা গ্রহণ করেছে, অথবা আমরা পণ্য বিক্রি করেছি, সে পণ্যটা ক্রয় করেছে। তো যারা এই যে পণ্যটা ক্রয় করছে তারা হচ্ছে খরিদ্দার। আর এই খরিদ্দারের কাছ থেকে আমরা যেটা পাই সেটাকে বলা হচ্ছে আমরা অ্যাকাউন্টস রিসিভেবল বা প্রাপ্য হিসাব সমূহ। ঠিক আছে? আচ্ছা, দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রাপ্য নোট বা নোটস রিসিভেবল। এই নোট রিসিভেবলটা কি? ওই যে দেনাদারদের কাছ থেকে বা অন্য মানুষের কাছ থেকে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে আমরা টাকাটা পাই, এই টাকাটা যখন এই পাওনা টাকার বিপরীতে যখন আমরা লিখিত প্রতিশ্রুতি নেই, লিখিত আকারে নেই, যেমন ধরো অদ্য হতে 90 দিন পরে প্রাপ্ত মূল্যের বিনিময়ে 1 লক্ষ টাকা 10% সুদ সহ পরিশোধ করতে বাধ্য থাকিব, এরকম একটা কথা লিখে একটা কাগজের মধ্যে যখন ওই যাদের কাছে টাকা পায় তারা যখন সিগনেচার দিয়ে দেয়, প্রতিশ্রুতি দিয়ে দেয়, সাইন দিয়ে দেয়, তখনই সেটা হয়ে যায় প্রাপ্য নোট। তাহলে প্রাপ্য হিসাব এমনিতে আমরা খরিদ্দারের কাছ থেকে যে পাওনা পাই, পাওনাটা টাকাটা, সেটাকে বলছি প্রাপ্য হিসাব। আর প্রাপ্য নোট প্রাপ্য হিসাব থেকে আরো বেশি পোক্ত, কারণ এটা একটা লিখিত দলিল রয়েছে এবং এই লিখিত দলিলের নির্দিষ্ট পরিমাণ অর্থের অ্যামাউন্ট উল্লেখ থাকে, সময় বা মেয়াদ উল্লেখ থাকে, অনেক সময় সুদের হার উল্লেখ থাকে। কারণ প্রাপ্য নোট দুই রকমের হয়, একটা সুদ সমেত, একটা সুদবিহীন। সুদ সমেত প্রাপ্য নোট যেটা, সেটাতে আবার সুদের হার উল্লেখ থাকে। আর সুদবিহীন যেটা, সেটাতে সুদের হার উল্লেখ থাকে না, কিন্তু সুদের টাকাটা ওই মোট টাকার মধ্যে অন্তর্ভুক্ত থাকে। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে প্রাপ্য নোট এটা একটা লিখিত প্রতিশ্রুতি পাওনা টাকার বিপরীতে। আর তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অন্যান্য প্রাপ্য, অর্থাৎ এই প্রাপ্য হিসাব এবং প্রাপ্য নোট এই দুইটা বাদে অন্যান্য ভাবে যেটা আমরা অকারবারি প্রাপ্য সমূহ আর কি, যেগুলো
সেগুলোকে আমরা বলছি আদার রিসিভেবলস। যেমন ধরো বিনিয়োগের সুদ প্রাপ্য হয়েছে, উপভাড়াটির নিকট থেকে ভাড়া প্রাপ্য হয়েছে, এগুলো তো প্রাপ্য, এগুলো তো মানুষের কাছে পাই। কিন্তু এগুলো কি তোমার ওই যে কাস্টমার কিন্তু না, এটা কিন্তু কাস্টমার না, ভাড়াটিয়ার কাছ থেকে টাকা পাই অথবা বিনিয়োগের সুদ পাই। তো এই যে প্রাপ্যগুলো আছে এগুলো হচ্ছে অন্যান্য প্রাপ্য হতে পারে। তো এই ছিল আমাদের মোটামুটি 3টা প্রাপ্য অর্থ। সো অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো কারণে আমাদের যে পাওনার সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি প্রাপ্য অর্থ। এই প্রাপ্য অর্থ 3টা ভাগে বিভক্ত। একটা হচ্ছে প্রাপ্য হিসাব, যেটা খরিদ্দারের কাছ থেকে আমরা পাই। একটা হচ্ছে প্রাপ্য নোট, যে পাওনার এগেইনস্টে লিখিত দলিল রয়েছে, এবং একটা হচ্ছে অন্যান্য প্রাপ্য। এই দুটার বাইরে যে অন্যান্য ভাবে আমরা মানুষের কাছে পাই সেটা হচ্ছে তোমার অকারবারি প্রাপ্য সমূহ, সেটা হচ্ছে অন্যান্য প্রাপ্য টাকা। এখন প্রথম আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রাপ্য হিসাব সমূহ, অ্যাকাউন্টস রিসিভেবল। তো এই অ্যাকাউন্ট রিসিভেবলের যে বিষয়টা আছে সেখানে একটু দেখো, প্রাপ্য হিসাবের সাথে এই যে প্রাপ্য হিসাব 1 নম্বরে যেটা আছে প্রাপ্য হিসাব, এই প্রাপ্য হিসাবের সাথে আমাদের 3টা বিষয় জড়িত আছে। একটা হচ্ছে প্রাপ্য হিসাবে স্বীকৃতি। আমাদের প্রাপ্য হিসাবে স্বীকৃতি, কখন আমরা প্রাপ্য হিসাবে স্বীকৃতি পাই, কখন আমরা বলি যে এটা আমার প্রাপ্য হিসাব হয়েছে, যখন বা যেই মুহূর্তে ধারে পণ্য বিক্রি করা হয়, মানে পণ্যের মালিকানা হস্তান্তর করা হয়, অথবা সেবা প্রদান করা হয় কিন্তু অর্থ এখনো পাইনি, তখনই আমাদের প্রাপ্য হিসাবে স্বীকৃতি পাই, তখনই আমরা হিসাবের বইতে প্রাপ্য হিসাবটা লিখি। এবং এই প্রাপ্য হিসাবটা আমাদের জন্য হচ্ছে সম্পদ, কারণ প্রাপ্য পাবো, তো ভবিষ্যতে যা পাওয়া যাবে সেটাকে আমরা বলি সম্পদ। প্রাপ্য হিসাব হচ্ছে একটা সম্পদ, এবং এটা হচ্ছে চলতি সম্পদ। কারণ প্রাপ্য হিসাবের জন্য আমরা কি রকম সময় দিই, যেমন ধরো 2-10 net 30, মানে কি 10 দিনের মধ্যে টাকা দিলে 2% ছাড়, না হলে 30 দিনের মধ্যে টাকা দিতে হবে। তার মানে আমি যে বাকিতে বিক্রি করেছি তাকে সময় দিয়েছি মাত্র 30 দিন, এই 30 দিনের মধ্যে টাকাটা আমি পেয়ে যাবো। এরকম 30 দিন হতে পারে, 45 দিন হতে পারে, 60 দিন হতে পারে, 1 বছরের অবশ্যই কম। তার মানে এটা হচ্ছে একটা চলতি সম্পদ। এরপরে দ্বিতীয় হচ্ছে প্রাপ্য হিসাবের মূল্যায়ন। আমরা এরপরে প্রাপ্য হিসাবকে মূল্যায়ন কিভাবে করবো, ধরো 1 লক্ষ টাকার পণ্য বিক্রি করে লিখেছি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় ক্রেডিট লিখলাম। কিন্তু যখন আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো তখন কি 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকারই দেখাবো? উত্তর হচ্ছে যে না, আমাদের যত দেনাদারের সৃষ্টি হয়, যত প্রাপ্য হিসেবে সৃষ্টি হয়, এর থেকে 100% টাকা আমরা কালেক্ট করতে পারি না। ধরো 5% বা 10% টাকা আমরা অনাদায়ী রয়ে যায়। অনাদায়ী পাওনা কাকে বলে সেটা আমি একটু পরে দেবো। যে কোনো ভাবে হোক অনাদায়ী রয়ে যায়। তাহলে যদি 10% টাকা অনাদায়ী হয়ে যায়, তাহলে 1 লক্ষ টাকা যদি দেনাদারের সৃষ্টি হয়, 10% যদি অনাদায়ী হয়ে যায়, তাহলে 90,000 টাকা পাবো। তাহলে নিট আদায়যোগ্য মূল্য, দেনাদারের যে নিট আদায়যোগ্য মূল্য, যত টাকা আমরা ক্যাশ করতে পারবো তত টাকাই আর্থিক অবস্থার বিবরণীতে দেখাই। তাহলে আরেকটা বিষয় রয়ে গেল যে প্রাপ্য হিসাবের মূল্যায়ন, আসলে আমরা মূল্যায়ন করে আদৌ কত টাকা পাবো সেটা আমরা আর্থিক অবস্থার বিবরণীতে দেখাবো। আর তৃতীয় বিষয়টা হচ্ছে প্রাপ্য হিসাবের অবসান। এটা কখন অবসান হয়? যখন আমরা প্রাপ্য হিসাবের কাছ থেকে পাওনা টাকাটা নগদে আদায় করে ফেলি অথবা ব্যাংক মারফত আদায় করে ফেলি, তখনই আমাদের হিসাবের বই থেকে প্রাপ্য হিসাবের অবসানটা ঘটে। তাহলে হচ্ছে প্রাপ্য হিসাবের সাথে এই 3টা বিষয় জড়িত। এখন আমরা দেখব অনাদায়ী পাওনা, যে বলেছিলাম অনাদায়ী পাওনা কাকে বলে। অনাদায়ী পাওনা, ব্যাড ডেট, এই সম্পর্কে নিডেলস এবং অ্যান্ডারসন বা নিডেলস এবং আদার্স যারা রয়েছেন লেখক, তারা বলেছেন আনকালেক্টেবল অ্যাকাউন্টস আর অ্যাকাউন্টস রিসিভেবল ফ্রম কাস্টমার্স হু ক্যান নট অর উইল নট পে। আনকালেক্টেবল, আনকালেক্টেবল অ্যাকাউন্টস, অনাদায়ী পাওনা হিসাব হচ্ছে, আর অ্যাকাউন্টস ওই সমস্ত হিসাব রিসিভেবল ফ্রম কাস্টমার্স, যেগুলো কাস্টমারদের কাছ থেকে বা খদ্দেরদের কাছ থেকে আমরা পাই, হু ক্যান নট অর উইল নট পে, যারা কিনা আমাকে হয় দিতে পারবে না আর না হয় ইচ্ছে করে দিবে না। এক কথায় বলতে গেলে দেনাদারদের কাছ থেকে যে পরিমাণ অর্থ আমরা অনেক চেষ্টা করার পরও আদায় করতে সমর্থ হব না। কেন সমর্থ হব না? হয় সে দিবে না দেখে ধরো ব্যবসা চেঞ্জ করেছে, তাই আমার সাথে যোগাযোগই করছে না, যে ঠিকানা দিয়েছিল সেই ঠিকানায় গিয়ে আমি তাকে পাচ্ছি না, চিঠি লিখছি, তাগাদা পত্র লিখছি, কিন্তু কোনো উত্তর আসছে না, তার মানে তার দেওয়ার ইচ্ছে নেই, মানে দিবে না। আর আরেকটা হচ্ছে সে দিতে পারবে না, দেওয়ার ইচ্ছা আছে কিন্তু দিতে পারবে না। কেন? হয়তো সে দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়া হয়ে গেছে মানে ধরো তার সম্পত্তির তুলনায় দায় বেশি হয়ে গেছে, সে ব্যাংকরাপ্ট ঘোষণা হয়েছে, আদালতে কর্তৃক যে ব্যাংকরাপ্ট দেউলিয়া ঘোষিত হয়েছে। তো দেউলিয়া ঘোষিত হলে তার কাছ থেকে আর টাকা পাওয়া যাবে না, আমাদেরকে ছেড়ে দিতে হবে। তো এরকম দেনাদারের কাছ থেকে যে পরিমাণ টাকা আমরা পাবো না বলে নিশ্চিত হই, তাকে আমরা বলছি অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনা কারবারের জন্য একটা খরচ বা ক্ষতি, আর খরচ বা ক্ষতি হলে এটাকে কি করতে হবে? ডেবিট করতে হবে। ওকে, আচ্ছা, এই অনাদায়ী পাওনাটা হিসাবভুক্ত করার দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রত্যক্ষ অবলোকন পদ্ধতি, মানে ডিরেক্ট রাইট অফ মেথড। অনাদায়ী পাওনাকে হিসাবভুক্ত করার দুটো পদ্ধতি, একটা হচ্ছে প্রত্যক্ষ অবলোকন পদ্ধতি, ডিরেক্ট রাইট অফ মেথড। এই হিসাবে কি করা হয় জানো? এই হিসাবে যেই মুহূর্তে আমরা জানতে পারি যে এই দেনাদারের কাছ থেকে এই টাকাটা আমরা পাবো না, নিশ্চিত। কেন পাবো না? সে মারা গিয়েছে, না 6 মাস ধরে পড়ে আছে, জানতে পারলাম সে ব্যবসা ছেড়ে চলে গিয়েছে, বিদেশে চলে গিয়েছে, বা তার কাছ থেকে আর কোনোভাবে কোনো যোগাযোগ করা যাচ্ছে না, জানতে পারলাম যে সে আমাকে টাকা দিবে না। তো দিবে না যখন আমি যে মুহূর্তে জানতে পারলাম, সেই মুহূর্তে আমি ব্যাড ডেটটা রেকর্ড করবো। কিভাবে ব্যাড ডেটটা রেকর্ড করবো? যেটা আমার খরচ, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট।
এবং অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট। মানে এই দেনাদার যার কাছ থেকে আমি টাকা পাবো না তাকে দেনাদার হিসেবে সম্পদ হিসেবে দেখে রেখে লাভ নেই। আজীবন রেখেই রাখবো অ্যাকাউন্ট রিসিভেবল, টাকা তো আর পাবো না জেনেছি, সুতরাং টাকা রাখার দরকার নেই, তাকে মুছে ফেলবো, ডাইরেক্ট রাইট অফ, ডাইরেক্ট মুছে ফেলবো, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দেবো আর সেটাকে ক্ষতি ধরে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করে দেবো। এটা হচ্ছে তোমার ডিরেক্ট রাইট অফ মেথড। কিন্তু এটা অতীত পদ্ধতি ছিল, এটা বর্তমানে ব্যবহার করা হয় না, কারণ এই পদ্ধতিতে তোমার ম্যাচিং প্রিন্সিপালটা ভায়োলেট হয়। তো ম্যাচিং প্রিন্সিপাল ভায়োলেট হয় কিভাবে? মনে করো এই বছরে বিক্রি করেছি, তাহলে এই বছরে বিক্রি করলে সম্পূর্ণ বিক্রয় আয় হিসেবে দেখেছি, কিন্তু এই বছরের বিক্রয়ের টাকাটা দেনাদার সৃষ্টি হয়েছে, টাকা পেলাম না আগামী বছরে। তো আগামী বছরে না পাইলে আগামী বছর যখন আমি ব্যাড ডেট এক্সপেন্স দেখাবো, তাহলে ঘটনাটা কি দাঁড়ালো? আয় দেখাচ্ছি এই বছরে, অথচ এই বছরের আয়ের খরচটাকে ম্যাচ করছি আরেক বছরে গিয়ে, তাহলে ম্যাচিং প্রিন্সিপালটা ভায়োলেট হচ্ছে। ফলে এই পদ্ধতি আর এখন ব্যবহৃত হয় না। এখন যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে 2 নম্বর যেটা পদ্ধতি, সেটা হচ্ছে তোমার ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি, যেটাকে আমরা অ্যালাউন্স মেথড বলি। এই অ্যালাউন্স মেথডটা কি? অ্যালাউন্স মেথডটা হচ্ছে কখন অনাদায়ী পাওনা হবে সেটার আশায় আমরা থাকবো না। এই বছরে বিক্রি করেছি, একটা অনুমান করে যখন অ্যাকাউন্ট ক্লোজ করবো, আমি জানি যে 1 লক্ষ টাকা বিক্রি করেছি, 1 লক্ষ টাকা সম্পূর্ণ আদায় হবে না, তাহলে কতটুকু হবে না? পূর্ব অভিজ্ঞতার আলোকে ধরো 5% হবে না, তাহলে আমি অনুমান করে এই 5%ই হিসাব ক্লোজ করার আগে এটাকে খরচ দেখে দেবো, এই সালের খরচ। কারণ আয় যেহেতু, সেলস রেভিনিউ যেহেতু এই সালে দেখেছি, তো এই সালে অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয়েছে, এই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে যে পরিমাণ টাকা অনাদায়ী পাওনা হবে সেটাকে এই বছরেই দেখাইতে হবে। তাই অনুমান করে হলেও 5% হোক 6% হোক অনুমান করে সেটুকু টাকা খরচ হিসেবে এই বছরে দেখা দিতে হবে ব্যাড এক্সপেন্স ডেবিট। এবং যেহেতু জানি না যে কোন কোন দেনাদার আমাকে টাকা দিবে না, তাই অ্যাকাউন্ট রিসিভেবলকে ক্রেডিট করতে পারি না, তখন আমরা কি করি? টাকাটা একটা তহবিলে রেখে দিই, যেটার নাম হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। ফলে জাবেদাটা কি হয়? জাবেদাটা হয় ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট এবং অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ক্রেডিট। এইভাবে আমরা ব্যাড ডেট রেকর্ড করি। তাহলে একটা হচ্ছে প্রত্যক্ষ অবলোকন পদ্ধতি, ওটা তো আগে বললাম, এটা ব্যবহৃত হয় না। এখন আমরা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতিতে করবো, অর্থাৎ ব্যাড ডেট যখন রেকর্ড করতে যাব তখন আমরা কি করব? ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট করব, অ্যাকাউন্ট রিসিভেবল নয়। এটা ছিল আমাদের দুইটা অনাদায়ী পাওনা রেকর্ড করার পদ্ধতি। এখন আসলে আমরা জাবেদাগুলো একটু দেখে নিই। জার্নাল এন্ট্রিজ ফর ব্যাড ডেট রিলেটেড ট্রানজাকশন, অনাদায়ী পাওনা সংক্রান্ত লেনদেনগুলো হিসাবভুক্ত করার জাবেদা। ফর ব্যাড ডেট এক্সপেন্স এট দ্য এন্ড অফ দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড, হিসাবকালের শেষে অনুমান করে অনাদায়ী পাওনা যত টাকা হবে খরচ ধরে আমাকে এন্ট্রি দিতে হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট, আগে বলেছি। আর ফর অ্যাকচুয়াল ব্যাড ডেট হোয়েন ইনকার্ড, এখন ধরো এই বছরে 1 লক্ষ টাকা 5,000 টাকা আমি ব্যাড ডেট খরচ দেখিয়ে অ্যালাউন্সে রেখে দিয়েছি। পরের বছরে যখন গেলাম তখন জানতে পারলাম যে 3,000 টাকা অনাদায়ী পাওনা হয়েছে। ওই যে গত বছরে যে দেনাদার ছিল তাদের কাছ থেকে 97,000 টাকা কালেক্ট করেছি, 3,000 টাকা অনাদায়ী পাওনা হয়েছে। তো যখন আমি জানতে পারবো অ্যাকচুয়াল অনাদায়ী পাওনা পরের বছরে গিয়ে, তখন আমি এন্ট্রিটা কি দিব? অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। কেন? কারণ গত বছর তো আমি অ্যালাউন্সে 5,000 টাকা রেখে দিয়েছি খরচ ধরে। তো এখন পরের বছরে যখন আমি জানতে পারবো তখন ব্যাড ডেট এক্সপেন্সকে ডেবিট করতে পারবো না, কারণ খরচ গত বছরই দেখানো হয়েছে, ব্যবস্থা করাই আছে। তো এই ব্যবস্থাতে যে টাকাটা আছে 5,000, সেখান থেকে ব্যবস্থা থেকে টাকা আনতে হবে, সঞ্চিত থেকে টাকা আনতে হবে। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিত হয়ে যাবে ডেবিট, আর যে দেনাদার টাকা দিল না জানতে পারলাম, ওই দেনাদারকে করে দেবো ক্রেডিট। ঠিক আছে? তাহলে অনাদায়ী পাওনার এন্ট্রি যখন দিব ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট, আর যেই সালে বা যে তারিখে আমরা অ্যাকচুয়াল অনাদায়ী পাওনাটা জানতে পারবো তখন আমরা ওই অ্যালাউন্সটাকে করব ডেবিট এবং অ্যাকাউন্ট রিসিভেবলকে করবে ক্রেডিট। আর ফর রেকর্ডিং ব্যাড ডেট রিকভারি, আবার মনে করো যে আমি ধরেছিলাম যে এই লোকটা অনেকদিন ধরে যোগাযোগ করছে না, একে আমি ব্যাড ডেট ধরে ফেলেছিলাম, অনাদায়ী পাওনা ধরে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট করেছিলাম। কিন্তু দেখলাম কি পরে সে আমাকে টাকাটা দিয়ে দিয়েছে, হয়তো কোথাও থেকে এসে হটবুক করেছে, ভাই আমি বিদেশে গিয়েছিলাম যোগাযোগ করতে পারিনি, যেন টাকাটা দিয়ে দেন। এরকম যদি টাকা দিয়ে দেয়, আমি তো তাকে অনাদায়ী পাওনা অলরেডি মুছে ফেলেছি, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দিয়েছি, সে আমার হিসাবে নাই। এমন অবস্থা তার কাছে যে টাকাটা পেলাম ক্যাশ ডেবিট হলো, এটা কার নামে দেখাবো? অ্যাকাউন্ট রিসিভেবল তো নাই। তখন আমাকে কি করতে হবে? যাকে আমরা মুছে ফেলেছিলাম দুইটা এন্ট্রি দিতে হবে, অর্থাৎ ব্যাড ডেট দেখানো টাকাটা অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করা টাকাটা যদি পেয়ে যাই, মানে পাবো না বলে লিখে পেয়েছি অথচ পেয়ে গিয়েছি, তখন কি করতে হবে? দুইটা এন্ট্রি দিতে হবে। একটা হচ্ছে মুছে ফেলার জন্য যে এন্ট্রি দিয়েছিলাম তাকে উল্টে দিতে হবে। মুছে ফেলার জন্য আমরা এন্ট্রি কি দেই? মুছে ফেলার জন্য আমরা এন্ট্রি দেই হচ্ছে তোমার এই যে অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এটাকে উল্টে দিতে হবে। কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। ঠিক আছে? এটা দিয়ে কি করলাম? আমরা অ্যাকাউন্ট রিসিভেবলকে জীবিত করলাম। এরপরে দেখাবো ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে ব্যাড ডেট রিকভারি যদি হয় তাহলে দুইটা এন্ট্রি দিতে হবে। প্রথম এন্ট্রিটা হচ্ছে ওই যে অ্যাকচুয়াল ব্যাড ডেট রেকর্ড করার জন্য যে এন্ট্রিটা দেই সেটাকে উল্টে দিবা, তারপরে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওকে? এই ছিল তোমার অনাদায়ী পাওনা রিলেটেড। এখন আসো পাট্টা। পাট্টা কাকে বলে? পাট্টা এবং পাট্টা সঞ্চিতি। বিক্রেতা দেনাদারের কাছ থেকে পাওনা টাকা দ্রুত আদায় করার উদ্দেশ্যে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে মূল্য পরিশোধ করলে যে ছাড় দিয়ে থাকে তাকে প্রদত্ত পাট্টা বা নগদ পাট্টা বলা হয়। ওই যে 210 নেট 30 বললাম, ক্রয় বিক্রয়ের তারিখ হতে 10 দিনের মধ্যে টাকা দিলে 2% ছাড় দেওয়া হবে। এখন যদি কেউ আমাকে 10 দিনের মধ্যে টাকা দিয়ে দেয় তাহলে আমাকে কি করতে হবে? 2% ছাড় দিতে হবে। এই যে ছাড় দিই সেটা হচ্ছে তোমার ছাড় দিচ্ছি, প্রদত্ত পাট্টা, ডিসকাউন্ট অ্যালাউ।
ঠিক আছে, এই ডিসকাউন্ট অ্যালাউট আমার জন্য খরচ, এবং খরচ কি হয়, ডেবিট হয়, ডিসকাউন্ট অ্যালাউটকে ডেবিট করতে হবে। যাই হোক, আরেকটা হচ্ছে বাট্টা সঞ্চিতি। বাট্টা সঞ্চিতি কি, সেটা হচ্ছে ধরো এখন আমার অ্যাকাউন্ট ক্লোজ করতে হবে, 31 ডিসেম্বর চলে এসেছে, 1 লক্ষ টাকার দেনাদার আছে, কিন্তু আমি জানি 1 লক্ষ টাকার দেনাদারদের মধ্যে এরকম অনেক টাকা আছে যাদেরকে আমি এই শর্তে দিয়েছি টু টেন নেট 30, এবং তারা হয়তো আগামী 2-1 দিনের মধ্যে আমাকে টাকাটা দিয়ে দিবে এবং তাকে বাট্টা দিতে হবে। তো যেহেতু ভবিষ্যতে বাট্টা হইতে পারে, তাহলে আমরা এখানেও কি করব, অনাদায়ী পাওনার জন্য সঞ্চিতি রাখি, বাট্টার জন্য একইভাবে সঞ্চিতি রাখতে হবে। তো সঞ্চিতির অর্থাৎ ভবিষ্যতে বাট্টা দিতে হতে পারে, প্রদত্ত বাট্টার জন্য আগের থেকে যে সঞ্চিতির ব্যবস্থা করা হয় তাকে বলা হয় প্রদেয় বাট্টা সঞ্চিতি। বিবিধ দেনাদের নিকটে পাওনার উপরে বাট্টা প্রদেয় হলে উহার ক্ষতিপূরণের জন্য যে সঞ্চিতি সৃষ্টি করা হয় তাকে দেনাদারের উপরে বাট্টা সঞ্চিতি বলা হয়। ঠিক আছে, প্রভিশন ফর ডিসকাউন্ট অ্যালাউড বলা হয়। তো এই ছিল বাট্টা সংক্রান্ত। এখন আসো রিসিভেবল সাইডটা গেল, এখন হচ্ছে কারেন্ট লায়াবিলিটি বা চলতি দায়। আমরা নরমালি জানি যে দায়কে 1 বছর সময়ের মেয়াদকালের মধ্যে পরিশোধ করতে হবে তাকে চলতি দায় বলা হয়। তবে এই চলতি দায়ের কয়েকটা বৈশিষ্ট্য আছে। 1 নম্বর বৈশিষ্ট্য আছে, ইট ক্যান রিজনেবলি বি এক্সপেক্টেড টু বি পেইড ফ্রম এক্সিস্টিং কারেন্ট অ্যাসেট অর থ্রু দ্য ক্রিয়েশন অফ আদার কারেন্ট লায়াবিলিটি। অর্থাৎ চলতি দায়ের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই দায়কে আমরা শোধ করব অন্য কোনো কারেন্ট অ্যাসেট দ্বারা, অন্য কোনো চলতি সম্পদ দ্বারা, যেমন ধরো নগদ টাকা অথবা ব্যাংক জমা টাকা, এগুলো দিয়ে শোধ করব, অথবা অন্য কোনো কারেন্ট লায়াবিলিটি সৃষ্টির মাধ্যমে এই লায়াবিলিটিটা শোধ করা হবে। এটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটির একটা বৈশিষ্ট্য। আর আরেকটা হচ্ছে ইট উইল বি পেইড উইদিন 1 ইয়ার অর দি অপারেটিং সাইকেল হুইচ এভার ইজ লঙ্গার। এটা পরিশোধ করতে হবে 1 বছর সময়ের মধ্যে অথবা অপারেটিং সাইকেলের মধ্যে, যেটা বড় হয়। অনেক সময় যদি অপারেটিং সাইকেল 1 বছর থেকে বড় হয় তাহলে অপারেটিং সাইকেলের মধ্যে, আর যদি অপারেটিং সাইকেল ছোট হয় তাহলে 1 বছরের মধ্যে। তো এটাকে আমরা সহজ করে বলতে পারি যে দায়টা 1 বছরের মধ্যে শোধ করতে হবে এবং সেটা চলতি সম্পত্তি থেকে শোধ করতে হবে, সেটাকে আমরা বলছি চলতি দায়। যেমন ধরো অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, স্যালারি পেয়েবল, ওয়েজেস পেয়েবল, ইন্টারেস্ট পেয়েবল, হ্যাঁ, এক্রুড এক্সপেন্স যেগুলো আছে এগুলো সব হচ্ছে তোমার চলতি দায় বা কারেন্ট লায়াবিলিটি। আর এটা তো ভাই বললাম। এখন সম্ভাব্য দায় বা কন্টিনজেন্ট লায়াবিলিটি বলে একটা ঘটনা আছে। কন্টিনজেন্ট লায়াবিলিটি সম্ভাব্য দায়, ভবিষ্যতে কোনো ঘটনা সংঘটিত হওয়ার সম্ভাবনায় যে দায়ের উদ্ভব হতে পারে তাকে সম্ভাব্য দায় বা কন্টিনজেন্ট লায়াবিলিটি বলে। এই লায়াবিলিটি কোনটা, মনে করো যে আমার একজন কোন ওয়ার্কার আমার বিরুদ্ধে, কোম্পানির বিরুদ্ধে কেস করেছে। কি কেস করেছে, যে তার একটা কাজ করতে গিয়ে আঙুল একটা কেটে গিয়েছে, সে বলেছে যে কোম্পানির অবহেলার কারণে ইন্স্যুরেন্স করে নাই, ব্রেকডাউন ঘটেছে, হ্যাঁ, ঠিকমতো মেইনটেনেন্স করে নাই দেখে আমার এই আঙুলটা কেটেছে, এখন আমাকে 1 কোটি টাকা কম্পেনসেশন দিতে হবে। এটা আদালতে বিচার আছে। এখন এইটা যদি রায়টা যদি ওই ওয়ার্কারের পক্ষে যায় তাহলে আমাকে 1 কোটি টাকা দিতে হবে দায়, আর যদি আমার পক্ষে আসে তাহলে আমাকে দায় দিতে পারে। কোর্ট যদি দেখে যে না আমার কোনো অসাবধানতা ছিল না, কর্মচারীর অসাবধানতার কারণে এই ঘটনা ঘটেছে, তাহলে হয়তো আমার পক্ষে রায় আসবে, তখন আর দায়টা হবে না। তার মানে কি, ভবিষ্যতে ঘটনা ঘটার সাপেক্ষে একটা দায় সৃষ্টি হতে পারে। যদি রায় আমার বিপক্ষে যায় তাহলে আমার একটা দায় সৃষ্টি হতে পারে। এই ধরনের দায়কে বলা হয় সম্ভাব্য দায়। এটাকে আমরা আর্থিক অবস্থার বিবরণী বা আর্থিক বিবরণী কোথাও দেখাই না, টিকা আকারে, ওই যে পঞ্চম যে একটা ইয়ে ছিল টিকা এবং ব্যাখ্যা, ওই টিকা ব্যাখ্যা আকারে এই সম্ভাব্য দায়টাকে বাইরে দেখাতে, আর্থিক বিবরণী বাইরে দেখাতে হয়। তো এই ছিল মোটামুটি চলতি সম্পদ এবং চলতি দায়। এখন আমরা অ্যাকাউন্ট রিসিভেবল সম্পর্কে সম্বন্ধে একটা অঙ্ক দেখবো। হ্যাঁ, চট করে আসলে একটা অঙ্ক দেখি অ্যাকাউন্ট রিসিভেবল সম্পর্কে। পার্ট বিতে আছে ছোট ছোট অঙ্ক, এরকম একটা আমরা অঙ্ক দেখার চেষ্টা করছি। তোমাদের সামনে একটা চলে এসছে প্রশ্ন, আশা করছি দেখো। ওকে, ডিসেম্বর 31, 2014, 2014 সালের ডিসেম্বর মাসের 31 তারিখে লিজ কোম্পানি রিপোর্টেড দ্য ফলোইং ইনফরমেশন অন ইটস ব্যালেন্স শিট। সে তার ব্যালেন্স শিটে নিম্নলিখিত তথ্যগুলো দেখিয়েছে। কি, অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 9,60,000, লেস অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট টাকা 80,000। মানে তার ব্যালেন্স শিটে অ্যাকাউন্ট রিসিভেবল বা দেনাদার আছে, প্রাপ্য হিসাব আছে 9,60,000 টাকা, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি 80,000 টাকা আছে। এই অনাদায়ী পাওনা সঞ্চিতি কোনটা, ওই যে পূর্ব বছরে বা ওই বছরের শেষের তারিখে যখন অ্যাকাউন্টটা ক্লোজ করে, কারণ আমরা তো সঞ্চিতি পদ্ধতিতে অনাদায়ী পাওনা রাখি, তো যখন অ্যাকাউন্টটা ক্লোজ করেছে তখন হয়তো অনুমান করে দেখেছে যে এত টাকা অনাদায়ী পাওনা হতে পারে, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট করে অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট করে রেখেছিল। ওই অ্যালাউন্স ফর ব্যাড ডেট 80,000 টাকা, সেটা হচ্ছে এই বছরে চলে এসেছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। এটাকে বিপরীত সম্পদ হিসাব বলা হয় এবং এটা রেয়াবিলিটি ক্রেডিট দিকে থাকে এবং আর্থিক অবস্থার বিবরণীতে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে মাইনাস করে দেখানো হয়। তো যাই হোক, এই অ্যালাউন্স আছে 80,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল আছে 9,60,000 টাকা। এমত অবস্থায় 2015 সালে নিম্নলিখিত লেনদেনগুলো ঘটেছে। কি কি, সেলস অন অ্যাকাউন্ট, সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস, কালেকশন ইত্যাদি 5টা ঘটনা ঘটেছে। করতে বলেছে কি, প্রিপেয়ার দি জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড each of these 5 transactions, assume that no cash discount were taken on the collection of account receivable. এই 5টা যে লেনদেন আছে, লেনদেনের জাবেদা দাখিলে দাও এবং ধরে নাও যে দেনাদারের কাছ থেকে যখন টাকাটা কালেক্ট করেছিলাম কেউই বাট্টা নেয় নাই, মানে আমাকে বাট্টা দিতে হয়নি। বাট্টা দিতে হয়নি ধরে তোমাকে জাবেদা দাখিলে দিতে হবে। তার সময় জাবেদা দাখিলে দিই। প্রথমে যেটা আছে, প্রথমে আমি চলে যাই। ওকে, দিস ওয়ান।
প্রথম যেটা ছিল সেলস অন অ্যাকাউন্ট, ধারে বিক্রয় করা হয়েছে, সেলস অন অ্যাকাউন্ট বা ধারে বিক্রয় করা হয়েছে। ওকে, তো ধারে বিক্রির এন্ট্রি কি? ধারে বিক্রি করলে আয়ের সৃষ্টি হয়, ধারে বিক্রি করেছি, বিক্রি করলে আয় হয়, আয় হয় ক্রেডিট, তাহলে সেলস ক্রেডিট। আর টাকাটা পাবো, এখনো পাই নাই, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, তাহলে এন্ট্রিটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। ওকে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট। এরপরে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস 50,000, বিক্রয় ফেরত এসেছে, তাহলে বিক্রয়ের যে এন্ট্রি, বিক্রয় ফেরতের উল্টা এন্ট্রি, বিক্রয় এন্ট্রি ছিল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস ক্রেডিট, তাহলে উল্টা এন্ট্রি হবে সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। বিক্রি করলে দেনাদার বাড়ে, ফেরত আসলে দেনাদার কমে, তাই অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে গেছে ক্রেডিট আর সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সেস হয়ে গেছে ডেবিট। এরপরে কালেকশন অফ অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদারের কাছ থেকে টাকা কালেকশন করেছি, নগদ টাকা পেয়েছি, নগদ বৃদ্ধি পেলে ডেবিট, ক্যাশ ডেবিট। আর দেনাদারের কাছ থেকে টাকা পেয়েছি, তো দেনাদার তো আমাদের প্রাপ্য হিসাব সম্পদ ছিল, টাকা পেয়ে গিয়েছে, সম্পদ কমে গিয়েছে, দেনাদার কমে গিয়েছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, অর্থাৎ ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওকে, এরপরে এরপরের এন্ট্রিটা ভালোভাবে দেখবা, এটা ব্যাড ডেট রিলেটেড। রাইট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ডিমড আনকালেক্টেবল, রাইট অফ মুছে ফেলো, অ্যাকাউন্ট রিসিভেবল দেনাদারকে মুছে ফেলো, তার মানে এটা অনাদায়ী পাওনা হয়েছে। আমরা অ্যাকচুয়াল অনাদায়ী পাওনাটা এখন রেকর্ড করব 90,000 টাকা, অ্যাকচুয়াল অনাদায়ী পাওনা হচ্ছে 90,000 টাকা। এখন এই অনাদায়ী পাওনা রেকর্ড করার এন্ট্রিটা কি? আমরা সঞ্চিতি পদ্ধতিতে দেখেছিলাম, যখন আমরা অনাদায়ী পাওনার জন্য টাকার ব্যবস্থা করি তখন লিখি ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ক্রেডিট, আর পরে যখন অ্যাকচুয়াল ব্যাড ডেটটা জানতে পারি তখন অ্যালাউন্স হয়ে যায় ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হয় ক্রেডিট। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ব্যাড ডেট। এই অ্যাকচুয়াল ব্যাড ডেট যখন আমরা রেকর্ড করতে যাব তখন দেখবো অ্যালাউন্স আছে কিনা, অ্যালাউন্স আছে, কত আছে? 80,000, এখান থেকে টাকা দিব। এখন তুমি খেয়াল করবা না যে আমার অ্যালাউন্স আছে 80,000, সেখান থেকে আমি 90,000 টাকা কেমনে দিব, সেটা না, এটা পদ্ধতি আছে। এর অনুযায়ী তোমাকে 90 কেন 1,20,000 হলেও তোমাকে ওই পরিমাণ টাকাই অ্যালাউন্স থেকেই দিতে হবে। পরে যখন অ্যালাউন্সের নেগেটিভ ব্যালেন্স আসবে তখন সেটাকে আবার পজিটিভ করার জন্য অ্যাডজাস্টিং এন্ট্রি দিতে হয়। তো সেটা তোমার দেখার বিষয় না, তুমি দেখবা যে অ্যালাউন্স আছে কিনা, হ্যাঁ অ্যালাউন্স আছে, অ্যালাউন্স থাকলে ব্যাড ডেটের জন্য এন্ট্রিটা হবে অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। ওকে, তাহলে চলে যাই অ্যালাউন্স ফর ব্যাড ডেট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 90,000। ওখানে 80,000 আছে কিনা, কম আছে না বেশি আছে চিন্তা করার দরকার নেই। অ্যালাউন্স মেথডে ব্যাড ডেট হলে অ্যালাউন্স যেহেতু ছিল, ব্যাড ডেট হলে অ্যালাউন্স হয়ে যাবে ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হবে ক্রেডিট, 90,000 টাকা দিয়ে দিলাম। এরপরে রিকভারি অফ ব্যাড ডেট প্রিভিয়াসলি রিটেন অফ অ্যাজ আনকালেক্টেবল, পূর্বে যেটাকে আমরা অনাদায়ী পাওনা হিসেবে মুছে ফেলেছিলাম, যে দেনাদারকে ক্রেডিট করে ফেলেছিলাম, তাদের কাছ থেকে আবার টাকা পেয়েছি 24,000। তাহলে ব্যাড ডেট রিকভারি হলে কয়টা এন্ট্রি দিতে হয়? দুইটা। প্রথম এন্ট্রিটা কি? প্রথম এন্ট্রিটা হচ্ছে ওই যে ব্যাড ডেট রেকর্ড করার জন্য যে এন্ট্রিটা দেয়, যেমন একটু আগে দিয়েছিলাম অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেটাকে উল্টায় দিতে হয়, অর্থাৎ দেনাদারকে জীবিত করতে হয় এইভাবে। তাহলে যখন আমরা ব্যাড ডেট অ্যাকচুয়াল রেকর্ড করি কি লিখি? অ্যালাউন্স ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। রিকভারির জন্য এটার একটা উল্টা এন্ট্রি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যালাউন্স ক্রেডিট। তার মানে ওই দেনাদার যেটাকে মুছে ফেলেছিলাম সেই দেনাদারকে আবার জীবিত করলাম 24,000 টাকা। এখন দেখাবো ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 24,000 হয়ে গেল। আচ্ছা গেল, তাহলে আমার রিকোয়ারমেন্ট এ কমপ্লিট। ওকে, এখন দেখি রিকোয়ারমেন্ট বি কি বলেছে। Enter the January 1, 2015 balance in account receivable and allowance for doubtful account. Post the entries to the two account, use T account and determine the balance. 2015 সালের জানুয়ারি মাসের 1 তারিখে তোমাকে এই যে ব্যালেন্স গুলো আছে অ্যাকাউন্ট রিসিভেবল এর এবং অ্যালাউন্সের, অ্যাকাউন্ট রিসিভেবল ব্যালেন্স কত ছিল? 9,60,000, আর অ্যালাউন্সের কত ছিল? 80,000। এটাকে তোমাকে ব্যালেন্স বিডি হিসেবে বসাতে হবে, বসায় তারপর এই যে ট্রানজাকশন গুলো আমরা দিলাম, জাবেদাগুলো দিলাম, এগুলোর পোস্টিং দিতে হবে এবং টিচক ব্যবহার করতে হবে। টিচক কি রকম হয় জানো? টিচক এরকম, এখন আমরা খুব একটা টিচক ব্যবহার করি না, কিন্তু যখন বলে দেবে টিচক তখন টিচকে করতে হবে। তো টিচকে কি হবে? দুইটা সাইড থাকবে, বাম দিক হচ্ছে ডেবিট, ডান দিক হচ্ছে ক্রেডিট। তাহলে একটা লিখলাম অ্যাকাউন্ট রিসিভেবল, একটা হচ্ছে অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট। দুইটা অ্যাকাউন্ট করতে বলেছে, দুইটা অ্যাকাউন্ট আগে এরকম ওপেন করবা। করার পরে প্রথমে বিগিনিং ব্যালেন্স লিখতে হবে। আচ্ছা বিগিনিং ব্যালেন্সটা কোথায় লিখবো? অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ, আর সম্পদের কোন ব্যালেন্স হয়? ডেবিট, তাহলে ব্যালেন্স বিডি লিখবা ডেবিট দিকে, এই যে ডেবিট দিকে ব্যালেন্স বিডি 9,60,000। আর অ্যালাউন্স এটা হচ্ছে বিপরীত সম্পদ হিসাব, এটার ব্যালেন্স কি হয়? ক্রেডিট, তাহলে তুমি ক্রেডিট দিকে চলে আসবা, এই যে ব্যালেন্স বিডি লিখবা 80,000, যেটা ব্যালেন্স ছিল সেটা লিখলাম। এরপরে এখন জাবেদা দেখে দেখে পোস্টিং দিব, তার সময় আমরা জাবেদা দেখে দেখে পোস্টিং দিই। অ্যাকাউন্ট রিসিভেবল প্রথমটা দেখো, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট 32 লক্ষ টাকা সেলস এর নামে। তো চলে যাও অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টে, অ্যাকাউন্ট রিসিভেবল, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টের ডেবিট দিকে, এই যে ডেবিট দিকে 32 লক্ষ টাকা সেলস এর নামে, ঠিক আছে? ওকে, এরপর আবার আসো, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়েছে 50,000 টাকা সেলস রিটার্নের নামে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট ক্রেডিট দিকে 50,000 টাকা সেলস রিটার্ন এন্ড অ্যালাউন্সের নামে, ঠিক আছে? ওকে, এরপর আবার কি হয়েছে? ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 28,10,000 ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্ট, এই যে ক্রেডিট দিকে 28,10,000 টাকা, অপোজিট অ্যাকাউন্টের নাম কি? ক্যাশ। এমনি ভাবে দেখে দেখে সবগুলো পোস্টিং দিবা, পোস্টিং দিয়ে তারপরে ব্যালেন্স সিডিবিডি নির্ণয় করবা। সিডিবিডি নির্ণয় করার নিয়ম কি?
দোনো দিক যোগ করতে হবে ক্যালকুলেটরের, যেদিক বড় সেদিকটা বসাতে হবে। যেমন এখানে এদিকটা বড় হয়েছে 41,84,000 এখানে লিখবা, সেম টাকাটা আবার এখানে লিখবে 41,84,000 লিখে এখানে যত টাকা কম তত টাকা ক্যালকুলেটরে মাইনাস করে সেটাকে লিখবা ব্যালেন্স সিটি হিসেবে 12,10,000। ঠিক আছে, যেমন এখানে যোগ করে একটু কম ছিল, এখানে বেশি, বেশিটা এখানে বসাবা 41,84,000, এই 41,84,000 এখানেও বসাবা, বসিয়ে ওই যে এই আইটেমগুলো সব বিয়োগ করবে, বিয়োগ করে যেটা থাকবে সেটা হচ্ছে ব্যালেন্স সিটি হয়ে গেল। এগুলো অ্যাকাউন্ট রিসিভেবল। এখন আসো অ্যালাউন্স ফর ডাউটফুল। অ্যালাউন্স ফর ডাউটফুল এখানে কত ছিল? ক্রেডিট দিকে 80,000। এরপর দেখো আমাদের জার্নাল থেকে কি আসবে? অ্যালাউন্স, অ্যালাউন্সের এন্ট্রি কোথায় ছিল? কোথায় ছিল? এই যে 4 নাম্বার থেকে শুরু হয়েছে। অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট ডেবিট 90,000। যাই অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট, এই যে ডেবিট 90,000। ওকে, এবার আর কই ছিল? আর ছিল এই যে অ্যালাউন্স ক্রেডিট 24,000। ওকে, অ্যালাউন্স ক্রেডিট 24,000, এই যে ক্রেডিট দিকে 24,000 অ্যাকাউন্ট রিসিভেবল নামে দিয়ে আর কোন অ্যালাউন্স নেই এখানে। এই দুইটা অ্যালাউন্স ছিল, যে কটা অ্যালাউন্স ছিল লিখলাম, লিখে ব্যালেন্স সিডিবিটি করে ম্যাচটা হয়ে গেল। সিতে কি করতে বলেছে? সিতে বলেছে প্রিপেয়ার দি জার্নাল এন্ট্রি টু রেকর্ড ব্যাড ডেট এক্সপেন্স ফর 2015 ইফ এক্সপেক্টেড ব্যাড ডেট আর টাকা 1,15,000। এখন একটু মনোযোগ দিয়ে দেখো, বলছে যে অনাদায়ী পাওনা যদি 2015 সালের 31শে ডিসেম্বর তারিখে অনাদায়ী পাওনা অনুমান করা হচ্ছে 1,15,000 টাকা অনাদায়ী পাওনা, তার মানে তোমাকে নতুন করে সঞ্চিতির ব্যবস্থা করতে হবে 1,15,000 টাকা। এটার জন্য জাবেদা দাও। তো এটার জন্য জাবেদা দেওয়ার জন্য যে বছরের শেষে আমরা বলি যে আমরা অপেক্ষা করি না যে অ্যাকচুয়াল কত হইলো, এই যে সেলগুলো হয়েছে এই সেলসের উপরে ভিত্তি করে আমরা বলেছি যে অনাদায়ী পাওনা হবে 1,15,000 টাকা। তাহলে 1,15,000 টাকা অনাদায়ী পাওনা দেখিয়ে সঞ্চিতি সৃষ্টি করতে হবে। তাহলে এন্ট্রি কি? এন্ট্রি হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট, অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। আগে আমরা এন্ট্রিটা দিয়ে দিই তোমাকে, তারপর আমি টাকার অ্যামাউন্টটা বোঝাচ্ছি। ওকে, তাহলে আমরা এন্ট্রিটা দিয়ে দিলাম। এন্ট্রিটা হচ্ছে তোমার জার্নাল এন্ট্রিটা হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট 1 লক্ষ না, ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট এন্ট্রিটা দিলাম। এখন টাকার হিসাব করব। টাকার হিসাব করার নিয়ম কি জানো? টাকার হিসাব করার নিয়ম হচ্ছে যে তুমি দেখো তোমার আগের যে অ্যালাউন্সটা ছিল সেই অ্যালাউন্সের কি অবস্থা, একটু দেখে আসি সেই অ্যালাউন্সের কি অবস্থা। দেখো তো এই যে অ্যালাউন্স আছে, এই অ্যালাউন্সটা এন্ট্রিগুলো দেওয়ার পরে অ্যালাউন্সের সিডি কত আছে? 14,000 টাকা। এই সিডি মানে হচ্ছে বিডি, ক্রেডিট দিকে 14,000। তার মানে হচ্ছে যে আমার হাতে অ্যালাউন্সে এখনো 14,000 টাকা আছে, কিন্তু আমাকে রাখতে বলছে কত? 1,15,000। এখন মনে করো আমি তোমাকে বললাম যে যাও তুমি বাজারে যাও, এই যে 1,15,000 টাকার বাজার করে নিয়ে আসো। এখন 1,15,000 টাকার বাজার করে নিয়ে আসো, এর মধ্যে গতকালকে তোমাকে যে বাজারের জন্য টাকা দিয়েছিলাম সেখান থেকে তোমার ব্যাগে কিছু টাকা বেঁচে গিয়েছে। কত টাকা বেঁচে গিয়েছে? এই 14,000 টাকা অ্যালাউন্সের বেঁচে গিয়েছে ব্যাগে। তো 14,000 যদি তোমার ব্যাগে অলরেডি থাকে, এখন 1,15,000 টাকার বাজার করার জন্য আমি তোমাকে আর কত দিব? তাহলে আমি তোমাকে দেবো মোট লাগবে 1,15,000, এর মধ্যে 14 অলরেডি আছে, তাহলে দিতে হবে কত? 1,01,000। ওই 1,01,000 টাকার উপরে এন্ট্রি হবে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট আর অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। টাকা হবে 1,01,000। কেন? কারণ 1,15,000 টাকা রাখতে বলছে অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য, সঞ্চিতিতে অলরেডি 14,000 টাকা আছে, তো এখন রাখতে হবে মাত্র 1,01,000। ঠিক আছে, ওকে। এই গেল মোটামুটি অনাদায়ী পাওনার যে বিষয়টা ছিল। এখন আমরা দেখব বাট্টার যে বিষয়টা, বাট্টা কিভাবে রেকর্ড করবো। দেখো, প্রদত্ত বাট্টা ও দেনাদারের বাট্টা সঞ্চিতি কিভাবে লিপিবদ্ধ করব। যখন আমরা নগদ বাট্টা মঞ্জুর করব তখন ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট অ্যাকাউন্টস রিসিভেবল ক্রেডিট এই এন্ট্রিটা আমরা তখন দিব যখন আগের থেকে বাট্টার অ্যালাউন্সের কোনো ব্যবস্থা করা নেই। মানে গত বছরে আমরা বাট্টার কোনো ব্যবস্থা করিনি, আমার কাছে বাট্টা সঞ্চিতি 1 টাকাও নেই, এমন অবস্থা যদি বাট্টা হয় তাহলে ডাইরেক্ট বাট্টা আকারে লিখতে হবে। লিখতে হবে কি? ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট খরচ। এরপরে এই ডিসকাউন্ট অ্যালাউডকে কি করতে হবে? বছরের শেষে ক্লোজ করে দিতে হবে ইনকাম স্টেটমেন্টে, ইনকাম সামারি অ্যাকাউন্টে। তখন হবে ডিসকাউন্ট অ্যালাউড ক্রেডিট ইনকাম স্টেটমেন্ট অথবা ইনকাম সামারি ডেবিট। তাহলে ডিসকাউন্ট যেটা হয়েছিল খরচবাচক হিসাব সেটা বছর শেষে ক্লোজ করে দিতে হবে। অনাদায়ী পাওনাকে এরকম বছর শেষে ক্লোজ করতে হয়, কিন্তু আমাদের এখানে এন্ট্রিটা চাই না দেখে আমরা এটা দিই। আর এখন আমরা বাট্টার যাবতীয় এন্ট্রিগুলো আলোচনা করছি। তাহলে যখন অ্যালাউন্স থাকবে না বাট্টার, তখন হবে ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এটা হচ্ছে বাট্টা দিলাম, এরপরে বাট্টাকে বন্ধ করার জন্য ডিসকাউন্ট অ্যালাউড ক্রেডিট হয়ে যাবে ইনকাম সামারি অথবা ইনকাম স্টেটমেন্ট ডেবিট। এখন যদি বাট্টা সঞ্চিতি থাকে তখন কি হবে? সঞ্চিতি থাকলে আর ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট হবে না, তখন যে সঞ্চিতিতে টাকা আছে সঞ্চিতি ডেবিট হবে। তাহলে অতীতের সঞ্চিতি থাকলে নগদ বাট্টা মঞ্জুরের জন্য হবে ওই প্রভিশন ফর ডিসকাউন্ট অন অ্যাকাউন্ট রিসিভেবল, অর্থাৎ বাট্টা সঞ্চিতি ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এরপরে বছরের শেষে যখন আবার বাট্টার জন্য সঞ্চিতি সৃষ্টি করব তখন ওইখানে বাট্টা সঞ্চিতি অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করার জন্য কি লিখেছিলাম? অনাদায়ী পাওনা ডেবিট অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট, মানে ব্যাড ডেট এক্সপেন্স ডেবিট অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট সঞ্চিতি পদ্ধতিতে। এখানেও তাই করতে হবে, ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট আর প্রভিশন ফর ডিসকাউন্ট ক্রেডিট বছর শেষে যখন বাট্টার জন্য ব্যবস্থা করব। এই হবে এন্ট্রি, এবং পরে এই ডিসকাউন্ট অ্যালাউড যেটা ডেবিট হয়েছে সেটা আবার ক্রেডিট হয়ে যাবে আর ইনকাম সামারি ডেবিট হয়ে যাবে অথবা ইনকাম স্টেটমেন্ট ডেবিট হয়ে যাবে। এমনি ভাবে তোমাকে বাট্টাটাকে রেকর্ড করতে হবে, বাট্টার যে বিষয়টা। ওকে, এখন আসো প্রাপ্য নোট।
অ্যাকাউন্ট রিসিভেবল গেল এতক্ষণ। হ্যাঁ, এখন হচ্ছে নোটস রিসিভেবল। নোটিসেবল কাকে বলে মনে আছে? ওই যে পাওনার বিপরীতে যখন লিখিত দলিল আমরা পাই, অদ্য হতে 90 দিন পরে প্রাপ্ত মূল্যের বিনিময়ে 1 লক্ষ টাকা 10% সুদ সহ পরিশোধ করতে বাধ্য থাকিবে, লিখে যার কাছে টাকা পাই তাকে দিয়েছে, সে সিগনেচার করে দিয়েছে। এটা আমার একটা লেনদেনের প্রামাণ্য পত্র হয়ে গেছে, প্রমাণ্য দলিল হয়ে গেছে, এটা হচ্ছে আমার প্রাপ্য নোট। এই নোটের টাকা আমরা পাবো 90 দিন পর হোক, 180 দিন পর হোক, যতদিন হোক পাবো। তো এই যে নোট রিসিভেবলটা যখন আমরা পাই, দেনাদারের কাছ থেকে যখন নোট রিসিভেবলটা পাই, ক্যাশ পেলে আমরা কি লিখি? ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আর যখন আমরা নোট রিসিভেবল পাবো তখন হবে নোট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তাহলে এখন আমরা চলে আসছি নোট রিসিভেবল, এটা কিভাবে আমরা হিসাবমুক্ত করব, কারণ এটাও কিন্তু একটা কারেন্ট অ্যাসেট। আমরা যে প্রাপ্যসমূহ তিনটা ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল, নোট রিসিভেবল, আদার রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবলটা শেষ করলাম, এখন হচ্ছে নোট রিসিভেবল। যখন আমরা নোট রিসিভেবল পাবো তখন হবে নোট রিসিভেবল ডেবিট, এটা একটা সম্পদ, আর অ্যাকাউন্ট রিসিভেবল হয়ে যাবে ক্রেডিট। কেন? কারণ যখন দেনাদার তোমাকে নোটস দিয়ে দিবে তখন কিন্তু তুমি তোকে বলতে পারবা না যে ভাই আমি আপনার কাছে এখন টাকা পাই, টাকা দেনাদার আর বলতে পারবা না, যেহেতু সে নোট দিয়ে দিয়েছে, তাই দেনাদারকে ক্রেডিট করে দিতে হবে। তাই নোট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এরপরে এই যে নোটটা পেলাম, নোটটা নিয়ে আমি বসে থাকবো। ধরো 90 দিন মেয়াদি নোট আছে, 90 দিন পর্যন্ত আমি বসে থাকবো। 90 দিন পরে ওই যে বললাম যে 10% সুদ সহ, অনেক সময় সুদ সমেত থাকে, সুদ বিহীন থাকে। তো সুদ যদি পাই তাহলে 90 দিন পরে ওই নোটের টাকাটা 1 লক্ষ টাকা সুদ সহ আমাকে সে দিয়ে দিবে, তাহলে আমি সুদ সহ টাকা পাবো। কিন্তু আমি এখানে নোট রিসিভেবল লিখে রেখেছি কত? 1 লক্ষ। পাওয়ার সময় কিন্তু সুদ সহ পাবো। তো পাওয়ার আগে আমাকে সুদের বকেয়ার এন্ট্রি দিতে হবে। সুদ বকেয়ার এন্ট্রি কি? নোট রিসিভেবলের উপরে সুদ আমরা পাই, এটা আমাদের জন্য আয়। তো এই আয়ের জন্য আমাকে এন্ট্রি দিতে হবে কি? ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট, ইন্টারেস্ট রেভিনিউ অথবা ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। প্রাপ্য নোটের সুদ আমার জন্য আয়, আয় হবে ক্রেডিট। তাহলে ইন্টারেস্ট রেভিনিউ বা ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। এবং এটাকে প্রথমে কি করতে হবে? বকেয়া করে দেখাতে হবে, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট। ওই 90 দিনের যা সুদ হয় ক্যালকুলেশন করে এই সুদটা লিখে দিবা। এরপর যখন টাকাটা পাবা তখন তুমি এই নোটের বকেয়া টাকাটাও পাবা আর হচ্ছে সুদের বকেয়া টাকাও পাবা। তো যখন নোটের টাকাটা পাবা তখন তুমি এন্ট্রিটা কি দিবা? এন্ট্রি দিবা হচ্ছে ক্যাশ ডেবিট, নোটস রিসিভেবল ক্রেডিট, ওই যে 1 লক্ষ টাকা নোট রিসিভেবল, এবং ইন্টারেস্ট রিসিভেবল ক্রেডিট, ইন্টারেস্ট যত টাকা রিসিভেবল করে রেখেছিলাম 90 দিনের যা সুদ হয় ক্রেডিট। তাহলে এই ইন্টারেস্ট রিসিভেবল টাকা আর নোট রিসিভেবল টাকা দুটো মিলে হবে ক্যাশ ডেবিট। ঠিক আছে? এটা হচ্ছে নোট রিসিভেবল টাকা যখন আমরা কালেক্ট করব তখন এই দুইটা দিব। আমাদের হাতে আর 10 মিনিট সময় আছে, আমরা তাহলে একটু দ্রুত আগাচ্ছি। এখন আসো, এই যে 90 দিন মেয়াদি একটা নোট আমরা পেলাম, এই নোটটা আমি 90 দিন পর্যন্ত ধরে বসে থাকতে পারি, টাকাটা আদায় হলে সে এন্ট্রি দিব। আবার এমনও হতে পারে যে না, এতদিন বসে থাকতে পারবো না, আমি ব্যাংকে গিয়ে ভাঙায় নিব। ব্যাংকে বলবো যে ভাই 1 লক্ষ টাকা আমার একটা নোট আসে, 90 দিন মেয়াদি, আমার সুদ সহ টাকাটা পাবো, সুদ সহ হয়তো আমি 1,07,000 টাকা পাবো, ভাই এটা আমি ভাঙাতে চাই। আপনি রাখেন এই নোটটা, আপনি 90 দিন পরে গিয়ে নিয়ে নিন টাকাটা, আমাকে এখন এক্ষুনি টাকা দিয়ে দেন, কিছু টাকা কম দিলেও চলবে। এটাকে ভাঙানো বলে, ব্যাংকে ভাঙানো বলে। এরকম যদি আমি ব্যাংকে ভাঙাই, তাহলে ব্যাংকে ভাঙাইলে নোটটাকে দিয়ে দিব, নোট রিসিভেবল হয়ে যাবে ক্রেডিট আর ক্যাশ হবে ডেবিট। আর মনে করো 1 লক্ষ টাকার নোটস যদি আমি ভাঙায় ধরো 97,000 টাকা পেয়েছি, কারণ ব্যাংক তো তোমাকে পুরো টাকা দিবে না, একটু কম দিবে। তো কম দিলে মনে করো 97,000 টাকা তোমাকে দিয়েছে, তো 97,000 টাকা ক্যাশ ক্রেডিট, নোটস তুমি দিয়ে দিলে 1 লক্ষ টাকার, 1 লক্ষ টাকার নোট রিসিভেবল ক্রেডিট, আর যে পার্থক্যটুকু সেটুকু হচ্ছে তোমার জন্য খরচ। এই খরচটাকে তুমি লিখবা হয় ইন্টারেস্ট এক্সপেন্স নামে অথবা ডিসকাউন্ট অন নোট, মানে নোট ভাঙাইতে গিয়ে খরচ, ডিসকাউন্ট অন নোট নামে ডেবিট করে দিবা। আর এই ডিসকাউন্ট তোমার জন্য খরচ, এই জন্য এটা হবে ডেবিট। ক্যাশ ডেবিট 97,000, ইন্টারেস্ট এক্সপেন্স অথবা ডিসকাউন্ট অন নোট ডেবিট 3,000, আর নোট রিসিভেবল ক্রেডিট 1 লক্ষ। এই নোটটাকে আমি ব্যাংকে ভাঙাই ফেললাম। এখন এই নোটটা যদি প্রত্যাখ্যাত হয়ে যায়, কখনো প্রত্যাখ্যাত হয়, এই প্রত্যাখ্যাত যদি তোমার কাছে থেকে হয়, নোটটা তুমি ব্যাংকে ভাঙা নাই, তোমার কাছে থেকে যদি প্রত্যাখ্যাত হয়, তাহলে নোটটা প্রত্যাখ্যাত হলে কি করতে হবে? নোট যখন পেয়েছিলা, যে এন্ট্রি দিয়েছিলা, প্রত্যাখ্যাত হলে তার উল্টা এন্ট্রি দিবা। পাওয়ার সময় দিয়েছিলাম নোট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, তাহলে প্রত্যাখ্যাত হলে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট। মানে 90 দিন হয়ে গেছে, টাকাটা পাই নাই, তখন ওই নোটের কোনো ভ্যালু নাই, ওই নোটকে জিরো করে দিতে হবে, নোটকে করে দিতে হবে ক্রেডিট, নোট রিসিভেবল ক্রেডিট। আবার তাকে তুমি দেনাদার হিসেবে ধরবা, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর যদি তুমি এটা ব্যাংকে ভাঙানোর পরে যদি এরকম প্রত্যাখ্যাত হয়, তখন কি করতে হবে? তখন তোমাকে লিখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ওই দেনাদারের কাছে তুমি টাকা পাও, কিন্তু তোমার কাছে তো নোট নেই, নোট তুমি আগে ব্যাংকে ভাঙায় ফেলছো, নোট রিসিভেবলকে ক্রেডিট করতে পারবে না, তখন ব্যাংক তোমার কাছে টাকা পায়, তখন হবে ব্যাংক ক্রেডিট। তখন হবে বাট্টাকৃত নোট যদি প্রত্যাখ্যাত হয়, তখন হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ব্যাংক ক্রেডিট। আর তোমার কাছে থেকে যদি হয়, তাহলে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট। ওকে, এরপর আসুন নোটের নবায়ন। অনেক সময় হয় কি, 90 দিন মেয়াদের নোট তো 85 দিন 87 দিনের মাথায় এসে বলতেছে যে ভাই 3 দিন পরে তো 90 দিন, আমি টাকাটা দিতে পারবো না, আপনি এক কাজ করেন, আমাকে আরো 2 মাস সময় দেন। তখন কি করতে হয়? নোটটাকে নবায়ন করতে হয়। নবায়ন করতে হলে কি করতে হয়? আগের নোটটাকে ভ্যানিশ করতে হয়। তাহলে আগের নোটটাকে কি করতে হয়? নোট রিসিভেবল ক্রেডিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, এটা হচ্ছে আগের নোটটাকে ক্যান্সেল করে দিলাম, করে এখন নতুন একটা নোট সৃষ্টি করব, ওই নোটের উপরে আবার সুদও ধরবো।
হ্যাঁ, তো তখন হবে কি, তখন হবে নতুন যে অ্যামাউন্টটা হবে, ধরো 1 লক্ষ টাকার নোট ছিল, এখন আমি সুদ ধরেছি আরো 3000, তাহলে হবে 1,03,000। তো নতুন নোটটা হবে নোট রিসিভেবল ডেবিট 1,03,000। এর মধ্যে আমার এই অ্যাকাউন্ট রিসিভেবল তো ডেবিট হয়েছিল 1 লক্ষ টাকা, ওই অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে 1 লক্ষ টাকা, আর সুদ ইনকাম হবে ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট 3000 টাকা। তাহলে 1 লক্ষ টাকার নোট নবায়নের জন্য কি করছি, প্রথমে ক্যান্সেল করছি, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, নোট রিসিভেবল ক্রেডিট, 1 লক্ষ টাকার নোট ক্রেডিট হয়ে গেল। এরপর আবার নতুন একটা নোট ডেবিট করছি 1,03,000 টাকা, এখানে কি আছে, সুদ সহ আছে। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, দেনাদার ক্রেডিট হলো 1 লক্ষ টাকা, আর সুদ ইনকাম দেখালাম 3000 টাকা ক্রেডিট। এভাবে নতুন নোটটা নবায়ন করা যায়। এই ছিল আমাদের নোটস রিসিভেবল। এখন আমরা দেখবো চলতি দায়। কারণ তোমাদের মনে আছে তো যে আমাদের চ্যাপ্টারটা কি, চ্যাপ্টারটা হচ্ছে কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল এবং কারেন্ট লায়াবিলিটি, চলতি দায়। চলতি দায় কাকে বলে সংজ্ঞাটা আমরা আগে দেখেছি, এখন চলতি দায় রিলেটেড কতগুলো ট্রানজাকশন আমরা এখানে দেখার চেষ্টা করব। আসো প্রথমে আসো, কারেন্ট লায়াবিলিটির একটা অন্যতম হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল। এই অ্যাকাউন্টস পেয়েবলটা কিভাবে সৃষ্টি হয়, যখন আমরা ধারে কারো কাছ থেকে পণ্য ক্রয় করি কিন্তু টাকা দেই নাই, তাকে ভবিষ্যতে টাকা দিতে হবে, এই যে দিতে হবে সেটা হচ্ছে আমার দায়, কারেন্ট লায়াবিলিটি। ওকে, তাহলে ধারে পণ্য ক্রয় করলে পারচেজ ডেবিট যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হয়, আর যদি পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম হয় তাহলে হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই পাওনাদারের সৃষ্টি হলো। ঠিক আছে, তো যে এটা হচ্ছে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, আর পারপিচুয়াল সিস্টেমে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই অ্যাকাউন্টস পেয়েবল সৃষ্টি হলো কারেন্ট লায়াবিলিটি। ওকে, আর যদি তুমি বাকিতে সেবা গ্রহণ করো, বাকিতে সেবা দিলে কিন্তু হয় অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর যদি কারোর কাছ থেকে সেবা নাও তাহলে তোমাকে টাকাটা দিতে হবে, আর বাকিতে যদি দাও তাহলে অ্যাকাউন্টস পেয়েবল সৃষ্টি হবে দায়। তখন হবে কি, তখন হবে যে সেবাটা আমরা নিয়েছি সার্ভিস এক্সপেন্স ডেবিট, সেবাটা নিয়েছি, সেবা দিলে সার্ভিস রেভিনিউ, আর সেবা নিলে হবে সার্ভিস এক্সপেন্স ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ঠিক আছে, এখন ধরো এই টাকাটা পাওনাদারের যে টাকাটা আছে, এই পাওনাদারের টাকাটা আমরাও এরকম শর্ত পেতে পারি না, 210 নেট 30 শর্তে পণ্য মনে করো ক্রয় করেছি, যে 1 লক্ষ টাকার পণ্য করেছি, শর্ত দিয়েছে যে 10 দিনের মধ্যে টাকা দিলে 2% ছাড় দিবে। তো আমি যদি 1 লক্ষ টাকা আমি 10 দিনের মধ্যেই দিয়ে দেই তাহলে আমাকে কিন্তু 2% ছাড় দিবে, তাহলে আমাকে আর 1 লক্ষ দিতে হবে না, দেবে কত, 98,000 টাকা। কিন্তু লেখার সময় কিন্তু অ্যাকাউন্টস পেয়েবল 1 লক্ষ টাকায় লেখা আছে, পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট 1 লাখ। যদি 10 দিনের মধ্যে টাকা দিয়ে দিচ্ছি তো অ্যাকাউন্টস পেয়েবল আমাকে 1 লাখ দিতে হচ্ছে না, দিতে হচ্ছে 98,000 টাকা। বাট অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে 1 লাখই, ক্যাশ দিব আমরা 98,000 টাকা, আর 2,000 টাকার আমরা ছাড় পেলাম। আর ছাড় পেলে সেটা হচ্ছে ডিসকাউন্ট ইনকাম অথবা ডিসকাউন্ট রিসিপ্ট, যে নামে লেখো। আয় কি হয়, ক্রেডিট হয়, আয় ক্রেডিট হবে 2,000। তাহলে যখন আমরা অ্যাকাউন্টস পেয়েবল শোধ করে দিব অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, আর নগদ টাকা শোধ করতেছি ক্যাশ ক্রেডিট। যদি আমি ছাড় পাই তাহলে ক্যাশ কিছু টাকা কম হবে, আর যত টাকা কম হলো তত টাকা ছাড়ের নামে রেকর্ড হবে, ডিসকাউন্ট ইনকাম অথবা ডিসকাউন্ট রিসিপ্ট এই নামে। ঠিক আছে, আচ্ছা, বাট্টার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর দায় পরিশোধ করা হলে, বাট্টার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে মানে 210 নেট 30 শর্তে যে নিয়েছিলাম 10 দিন চলে গিয়েছে, 10 দিন চলে গেলে এখন আমি টাকা শোধ করলে আর কোনো ছাড় পাবো না, কারণ 10 দিন পরে দিচ্ছি। তাহলে কি হবে, যত টাকার পাওনাদার তত টাকায় শোধ করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট পুরো টাকা, এখানে কোনো ডিসকাউন্ট নাই। সুদ সমেত নোটের মাধ্যমে ঋণ গ্রহণ করা হলে, সুদ সমেত নোটের মাধ্যমে ঋণ গ্রহণ করা হলে মানে আমরা মানুষের কাছ থেকে লোন নিয়েছি, মনে করো তোমার কাছ থেকে আমি 1 লক্ষ টাকা লোন নিয়েছি, একটা স্বীকৃতি দিয়েছে যে অদ্য হতে 90 দিন পরে প্রাপ্ত মূল্যের বিনিময়ে আপনাকে এই 1 লক্ষ টাকা 10% সুদ সহ পরিশোধ করে দিব। এই 10% সুদ সহ পরিশোধ করে দিব, তাহলে এই 10% সুদের যে বিষয়টা আছে, যখন আমি ঋণটা নিব তখন আর সুদের কোনো হিসাব হবে না। 1 লক্ষ টাকা তোমার কাছ থেকে নিয়েছি ক্যাশ ডেবিট, আর লিখিত দিয়েছে, এই যে লিখিত দিয়েছে এটাই আমার জন্য দায়, এটা হচ্ছে আমার পেয়েবল নোট, যে নোটটা দিয়েছে নোটটা হচ্ছে আমার জন্য পেয়েবল। তাহলে নোট পেয়েবল নামক দায় সৃষ্টি হচ্ছে, নোটস পেয়েবল ক্রেডিট 1 লক্ষ টাকা, এখন কোনো সুদের হিসাব আসবে না। আচ্ছা, এখন এই সুদ সমেত নোট হচ্ছে এটা। আর যদি সুদ বিহীন নোটের মাধ্যমে ঋণ গ্রহণ করা হয়, তুমি বলতে পারবা যে স্যার সুদ সমেত কি আর সুদ বিহীন কি, একটু ঝামেলা লাগতেছে। আচ্ছা, ঝামেলা লাগতেছে বুঝলাম। তোমাকে বললাম যে অদ্য হতে 90 দিন পরে প্রাপ্ত মূল্যের বিনিময়ে এই 1 লক্ষ টাকা 10% সুদ সহ আপনাকে শোধ করে দিব, এটাকে বলা হয় সুদ সমেত। মানে এই নোটের গায়ে লেখা আছে 1 লাখ, তার সাথে আবার এক্সট্রা 10% সুদ দিব, এটা হচ্ছে সুদ সমেত নোট। এরকম নোট দিয়ে যখন টাকা নেই তখন টাকা নেওয়ার সময় সুদের কোনো হিসাব করা হয় না, ক্যাশ ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট। কিন্তু যখন সুদবিহীন নোট, সুদবিহীন নোট মানে কি, নোটের গায়ে 10% সুদের কথাটা উল্লেখ থাকবে না, 5% সুদের কথাটা উল্লেখ থাকবে না। যদি না থাকে তাহলে হবে কি জানো, তাহলে ওই যে 1 লক্ষ টাকা ওর মধ্যেই সুদ আছে,
তো ওর মধ্যে যদি সুদ থাকে তাহলে আমাকে এখন যখন টাকাটা সে দিবে, যে 1 লক্ষ টাকার মধ্যে সুদও আছে, তাহলে আমাকে সে কি করবে, সুদের টাকাটা দিবে না, সুদের টাকা না দিয়ে শুধুমাত্র আমাকে সুদ বাদে টাকা দেবে, ধরো 97,000 টাকা। সেই ক্ষেত্রে আমার হবে কি, আমি 1 লক্ষ টাকার লোন স্যাংশন করলো, ক্যাশ পাবো ডেবিট 97,000, আর 3,000 টাকা আমার জন্য খরচ, সুদ খরচ এখনই রেকর্ড করতে হবে, কারণ গায়ে সুদের হার উল্লেখ করা নাই, সুদের টাকা এখনই দিয়ে দিতে হবে। সুদ খরচ হয়ে যাবে ডেবিট, আর নোটস পেয়েবল হবে ক্রেডিট। মানে 1 লক্ষ টাকার দায় স্বীকার করলাম, কিন্তু বিনিময়ে পেলাম কত, 97,000 টাকা, আর 3,000 টাকা হচ্ছে আমার জন্য সুদ বাবদে খরচ, ঠিক আছে, বা বাট্টা বাবদে, নোটের বাট্টা বাবদে খরচ। এইভাবে তোমাকে সুদবিহীন নোট, এটা আমি দেখাচ্ছি, কিন্তু নরমালি এই সুদবিহীন নোটটা সুদবিহীন নোটটা আসে না, সুদ সমেত নোটটা আগেরটা আসে। আর যা মেয়াদ শেষে সুদ সহ নোট পরিশোধ করা হবে, ধরো 90 দিন হয়ে গেছে, আমাকে সুদ অ্যাকাউন্টস পেয়েবলের টাকাটা শোধ করতে হবে, শোধ করতে হলে ক্যাশ হয়ে যাবে ক্রেডিট। নোটস পেয়েবল কত ছিল, 1 লক্ষ টাকা, নোটস পেয়েবল দায় শোধ হয়ে গেছে, নোটস পেয়েবল হয়ে গেল ডেবিট 1 লক্ষ। কিন্তু ওই যে 10% এর সুদ 90 দিনের, মনে করো 10% এর সুদ আছে 4,000 টাকা, এই সুদের টাকা সহ আমাকে ক্যাশ শোধ করতে হবে, তাহলে ক্যাশ শোধ করতে হবে 1,04,000 টাকা, এর মধ্যে নোটস পেয়েবল 1 লক্ষ টাকা, আর ইন্টারেস্ট পেয়েবল নামে ডেবিট করতে হবে তোমার 4,000 টাকা। এটা কোনটা, এটা আগে সুদের টাকাটা বকেয়া করতে হয়, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, তারপরে এই ইন্টারেস্ট পেয়েবলটা হয় ডেবিট এবং ক্যাশটা হয়ে যায় ক্রেডিট। তো সময় থাকলে আরো একটু বিস্তারিত একটা উদাহরণ দিয়ে দেখাইতাম, এখন সময় আমাদের 1 মিনিট মাত্র সময় আছে, এজন্য আমরা একটু দ্রুত চলে যাচ্ছি। ওকে, ইন্টারনেট দেয়া আছে, তোমরা একটু দেখে নিবা। এখন আমরা একটু ভ্যাটের বিষয়টা আলোচনা করছি। ওই যে ইন্টারেস্ট যেটা ছিল, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট, এই এন্ট্রির কথাই বলছিলাম যে ইন্টারেস্ট পেয়েবলটা ক্রেডিট করে নিতে হয়। যা ভ্যাটের বিষয়টা দেখো, অনেক সময় হয় কি, আমরা পণ্য বিক্রি করি, এটার সাথে ভ্যাটও আদায় করি। তো ভ্যাট যখন আদায় করি তখন আমরা লিখি ক্যাশ ডেবিট, অথবা ধারে বিক্রি হলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, সেলস ক্রেডিট, বিক্রির টাকাটা লিখলাম। কিন্তু এই বিক্রির মধ্যে ভ্যাটের টাকাটাও আছে, যখন আমরা ভ্যাটের টাকাটা আলাদা করি, বিক্রয়ের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকলে ভ্যাটের বিক্রয় থেকে ভ্যাটের টাকাটা আলাদা করতে হলে ওই বিক্রয়টাকে ক্রেডিট ফেলতে হয় ডেবিট, সেলস ডেবিট, আর যতটুকু টাকা ভ্যাট আছে ভ্যাট পেয়েবল করতে হয় ক্রেডিট। মনে করো 200 টাকার পণ্য 230 টাকায় বিক্রি করেছে, লিখলাম ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট 230, কিন্তু 230 টাকা সেলস হলো, আসলে সেলস 230 টাকা না, 200 টাকা, ভ্যাট আছে এখানে 30 টাকা, সেলস কমিয়ে দেবো ডেবিট, আর ভ্যাট পেয়েবল দেখাবো ক্রেডিট 30 টাকা। এই ভ্যাট পেয়েবল টাকা যখন ব্যাংকে শোধ করে দিব, কোষাগারে, সরকারি কোষাগারে ভ্যাট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আচ্ছা, এরপর আরো 2-3টা এন্ট্রি আছে, যেরকম এন্ট্রিগুলো দেয়া আছে, তোমরা একটু ইউটিউবে